বন্ধুরা আসসালামু আলাইকুম। ক্যামেরা ভীতি কিভাবে দূর করবেন? মানে ক্যামেরার সামনে কিভাবে অভ্যস্ত হবেন? তো বন্ধুরা আপনারা যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করছি। যারা অলরেডি ইউটিউবে সফলতা পেয়েছেন তাদের জন্য আজকের কনটেন্টটা না। যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর কোনোভাবে ফেস রিভিল করতে চাচ্ছেন না বা মনে, মনে ইচ্ছা আছে যে আমি ফেসটাকে রিভিল করব, ফেস ক্যাম ভিডিও করব কিন্তু সেই সাহসটা পাচ্ছেন না। তো তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মোটিভেট করার চেষ্টা করব আপনাদেরকে এবং আমার পেছনের কিছু হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করব যে আমার কি অবস্থা ছিল যখন আমি ফেস ক্যাম ভিডিও তৈরি করতাম। তখন কি ধরনের বাধার সম্মুখীন হয়েছিলাম সেই সেই ব্যারিয়ারগুলো কিন্তু আমি আপনাদের সাথে আজকে তুলে ধরবো। তো বন্ধুরা আপনারা যারা নতুনভাবে আজকের ভিডিওতে আমাকে দেখছেন, চ্যানেলটিকে যারা নতুনভাবে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরা ভীতি, নতুন অবস্থায় ক্যামেরা ভীতি থাকাটাই কিন্তু অস্বাভাবিক নয়, এটা একটি স্বাভাবিক ব্যাপার। কারণ একটা মানুষ হুট করেই ক্যামেরার সামনে অভ্যস্ত হতে তেমন একটা সময় লাগে। হুট করে একটা মানুষ ক্যামেরার সামনে এসেই কথা বলতে পারবে সাবলীলভাবে, এই ধারণাটা কিন্তু ভুল। আমি যখন প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করি, তখন কিন্তু আমি ফেস ক্যামে শুরু করি। আমি এমন না যে আমি শুরুতে স্ক্রিন রেকর্ড করে শুরু করেছিলাম, এমন না। আমি কিন্তু ফেস ক্যাম দিয়েই শুরু করি। কিন্তু আমার অনেক জড়তা ছিল। মানে আমি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলার সাহস পেতাম না। মানে কেন জানি একটা ভয় কাজ করতো যে আসলে মানুষ আমাকে গ্রহণ করবে কিনা, আসলে আমার ঠিক হচ্ছে কিনা, আমার কথাগুলো ঠিক হচ্ছে কিনা, মানুষ কি মনে করবে, হাসবে কিনা, বাজে কমেন্ট করবে কিনা, এ ধরনের একটা ভীতি নিজের ভেতরে কাজ করতো, জড়তা কাজ করতো। আসলে আমি পারবো, এই বিশ্বাসটা কিন্তু আমার মধ্যে রয়েছে। কিন্তু তারপর আমাদের যে পারিপার্শ্বিকতা আপনি দেখবেন, আপনি কোনো ভালো কনটেন্ট তৈরি করতে গেলেও কিন্তু অনেক মানুষ আপনাকে কিন্তু নেগেটিভ কমেন্ট করবে। সেই কমেন্টসগুলোকে উপেক্ষা করে যারা এগিয়ে আসতে পারে তারা কিন্তু একটা সময় সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো প্ল্যাটফর্মে সফলতা পায়। তো আমাকে কিন্তু এরকম অনেক ব্যাড কমেন্টের সম্মুখীন হতে হয়েছিল প্রতিনিয়ত, যে তুই কি বলিস, তুই কি পারবি, তোর নিজের ভিউ নেই, সারাদিন বকবক করিস, এরকম অসংখ্য ব্যাড কমেন্টসের সম্মুখীন আমাকে হতে হতো। অনেক সময় আমি এ ধরনের কমেন্টসগুলোকে মাথায় নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন বন্ধ করে দিয়েছিলাম। পরবর্তীতে আবার আমি কামব্যাক করি, কারণ আমি যখন বুঝতে পারলাম যে আমি যদি আজকে ইউটিউবিং করা ছেড়ে দিই, সম্পূর্ণ লসটা কিন্তু আমার নিজের হবে। এখানে কারো কিছু হবে না, এমনকি আমার এই জায়গাটা আরেকজন দখল করে নিবে। আমার জন্য কেউ কিন্তু বসে থাকবে না। আরেকজন কনটেন্ট ক্রিয়েটর আমার এই শূন্যতাটা দখল করে নেবে, আমার অডিয়েন্সগুলোকে তারা নিয়ে যাবে। এই ধারণার থেকে আমি প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট নিয়ে আসি। কিভাবে আনি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথম দিকে আমি মোবাইলের ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম না। আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলতাম। তো মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলার কারণে অডিয়েন্সের সাথে কিন্তু আমার কোনো আই কনট্যাক্ট হতো না। কোনো ধরনের ইন্টারাকশন হতো না। তো অডিয়েন্সের সাথে যদি আপনার আই কনট্যাক্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু তারা ভালোভাবে কিন্তু গ্রহণ করতে পারবে না। এমনকি তাদের সাথে আপনার একটা দূরত্ব তৈরি হবে। সেই দূরত্বটা যদি আপনাকে কমাতে হয়, অবশ্যই আপনাকে লেন্সের দিকে, ক্যামেরা হোক বা মোবাইল হোক, লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটা। তো এটা আমি আমার ভিডিওতে কয়েকজন কমেন্ট করা শুরু করলো যে, "ভাই আপনি লেন্সের দিকে তাকিয়ে কথা বলেন। আপনি যে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলেন, আমরা কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয়। আপনি লেন্সের দিকে তাকিয়ে কথা বলেন।" এভাবে আস্তে, আস্তে আমি ইমপ্রুভমেন্ট নিয়ে আসি। কিন্তু তারপরেও কেন জানি আমার কথার মধ্যে অনেক জড়তা ছিল। আমি আ স্ক্রিপ্ট মাঝে, মাঝে দেখে বলতাম। এখন তো আলহামদুলিল্লাহ স্ক্রিপ্ট না লিখলেও কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। তো এই যে যোগ্যতাটা তৈরি হতে আমার প্রায় ৮.৫ বছর থেকে ৯ বছর অনলাইন প্ল্যাটফর্মে আমি সময় দিচ্ছি। ইউটিউব ক্যারিয়ারে ৮.৫ থেকে ৯ বছর কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই সময়টা জাস্ট একটা সময় আপনারও আসবে, আপনি যখন ভিডিও তৈরি করতে, করতে স্ক্রিপ্ট স্টাডি করতে, করতে স্ক্রিপ্ট লিখতে, লিখতে একটা সময় কিন্তু আপনার এমন একটা দক্ষতা তৈরি হবে, আপনি ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলতে পারবেন। যেকোনো একটা টপিকসে সামান্য জাস্ট পয়েন্টগুলোকে মনে রাখলে হবে বা সামান্য কিছু স্টাডি করলে আপনি স্ক্রিপ্ট ছাড়াও কিন্তু আপনি কিছু না দেখেও কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলতে পারবেন। যেমন আমি এখন স্ক্রিপ্ট ছাড়াই কিন্তু বেশিরভাগ ভিডিওর মধ্যে কিন্তু আমি কথা বলি। ঠিক আছে? এই দক্ষতাটা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। তো আমি নানাভাবে চেষ্টা করলাম যে আমার পক্ষে কিন্তু হচ্ছে না। অনেক জড়তা। আমার নিজের ভিডিওকে যখন আমি নিজে দেখি, একটা ভিডিওকে আমি ৩-৪ বার তৈরি করি। নিজে একটা ভিডিও শুট করার পর নিজে আবার আমি সেটাকে দেখি।
তো দেখতাম যে নিজের কাছে আমার ভালো লাগছে না। মনে রাখবেন, আপনার নিজের কাছে যদি ভালো না লাগে কোনো একটা বিষয়, সেটা অডিয়েন্সের কাছেও কিন্তু ভালো লাগবে না। প্রথমত নিজের পছন্দের জায়গায় করে নিতে হবে আপনার ভিডিওটা। যখন আপনার নিজের কাছে ভালো লাগবে, সেই ভিডিওটা আপনার অডিয়েন্সের কাছেও কিন্তু আলটিমেটলি ভালো লাগবে। ভালো লাগাটা কিন্তু প্রথমত নিজের থেকে শুরু করতে হবে। তো আমি দেখতাম যে আমার ভিডিওটা আমার কাছে কিন্তু আসলে ভালো লাগছে না। কারণ আমি কম্পেয়ার করতাম আরও বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর সাথে। তো সেক্ষেত্রে আমি কম্পেয়ার করে দেখতাম যে তাদের চ্যানেলের ভিডিওর সাথে আমার ভিডিওগুলো অনেক পিছিয়ে। 2016 সালের কথা কিন্তু আমি বলছি আপনাদেরকে, এখন অনেক পিছিয়ে আছি। তখন অনেকটা ডিমোটিভেট হয়ে যেতাম যে আসলে আমার দ্বারা কি সম্ভব? কিন্তু আমার প্রচণ্ড ইচ্ছা শক্তি ছিল যে আমি পারবো। এরকম অনেক একটা কনফিডেন্স ছিল যে আমার দ্বারা সম্ভব। কারণ আমার ভেতরে একটা জেদ ছিল। আমি যখন ছাত্র জীবনে ছিলাম, তো মিডিয়াতে কাজ করার সুযোগ হয়েছিল। মডেলিংয়ে ফ্যাশন হাউস মডেলিংয়ে কাজ করেছিলাম। ফ্যাশন শোতে কাজ করেছিলাম। তারপর টেলিভিশন নাটকও কিন্তু আমি অফার পেয়েছিলাম। পরবর্তীতে আমি সেটাতে আমি অংশগ্রহণ করি নাই। কিছু বাধা ছিল, সেজন্য আমি নাটকে কন্টিনিউ করিনি। এবং এই যে মিডিয়ার পেছনে কিন্তু আমি অনেক টাকা খরচ করেছিলাম। টিভি নাটকে কাজ করার পেছনে আমি অনেক টাকা খরচ করেছিলাম একটা সময়। কিন্তু হয়তো ফ্যামিলির সাপোর্ট ছিল না, এবং পারিপার্শ্বিকতা সব কিছু মিলিয়ে আমার কিন্তু মিডিয়াতে আর কন্টিনিউ কাজ করা হয়নি। আমি ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসি। ওকে, তো মডেলিং করেছিলাম, ফ্যাশন হাউসে মডেলিং করেছিলাম আমি কয়েকটা শোতে। কিন্তু সেটাও কিন্তু আমাকে পরবর্তীতে কন্টিনিউ করার মতো আমার সুযোগ হয়নি। আমি চট্টগ্রাম চলে আসি, আর কন্টিনিউ করি নাই সাপোর্ট না থাকার কারণে। তারপর অনেকের পেছনে আমি ঘুরতাম একটা সময়, একটা চান্স দেওয়ার জন্য, কিন্তু মানুষের কাছে তেমন একটা হেল্প পাইনি আমি মিডিয়াতে কাজ করার ব্যাপারে। তারপর আমি নিজ থেকে চেষ্টা করলাম যে আমাকে এমন কিছু করতে হবে যাতে করে মানুষ আমাকে চিনে। কি করা যায়, এমন কি করা যায় যাতে করে মানুষ আমাকে চিনবে, এবং আমি নিজ থেকে নিজেকে আমি তৈরি করব। এমন কোনো মাধ্যম কি আছে মানুষের আমি পেছনে ঘুরতে হবে না? সেইখান থেকে আমি সোশ্যাল মিডিয়াটাকে আসলে বেছে নিই যে নিজে কন্টেন্ট তৈরি করব, নিজেই প্রডিউসার হব, নিজেই ডিরেক্টর হব, নিজেই অ্যাক্টর হব, নিজেই সব কিছু। সেখান থেকে মানে একটা জ্যাদ থেকেই কিন্তু আমার ইউটিউব জার্নিটা শুরু করা। তো আমি ক্যাটাগরিতে বেছে নেওয়ার কারণ হচ্ছে আমি আসলে নাচ গান এগুলো পারি না। সেজন্য আসলে আমি ট্যাগ ক্যাটাগরিটাকে আমি বেছে নিই, কারণ এই ক্ষেত্রে নাচ গান এগুলো কিন্তু দরকার হয় না। ঠিক আছে? মোটামুটি এই ক্যাটাগরিতে লং টাইম ধরে কাজ করা যাবে, সেজন্য এই ক্যাটাগরিটাকে আমি বেছে নিই। ওকে, তো বন্ধুরা, ক্যামেরা ভীতি দূর করার জন্য আমি আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম। আমি 2-3 দিন ভাবলাম যে আসলে এমন কি কাজ করা যায় যাতে করে আমার ক্যামেরা ভীতিটা দূর হয়ে যাবে। তো আমি কী করলাম, একটা ডিসিশন নিলাম যে আমি পার্কে গিয়ে ভিডিও শ্যুট করব। বিভিন্ন পাবলিক প্লেসে গিয়ে আমি ট্যাগ ভিডিও শ্যুট করব, টেকনিক্যাল ভিডিও শ্যুট করব বিভিন্ন পার্কে গিয়ে। তো আমি সেম কাজটাই করলাম। বিভিন্ন পার্কে গিয়ে আমি এরকম সামনের ক্যামেরা চালু করে, মাঝে মাঝে পেছনের ক্যামেরা চালু করে স্ট্যান্ডের মধ্যে রেখে আমি কথা বলা শুরু করলাম। আশেপাশে মানুষ আমাকে দেখে কিন্তু হাসতেছে। আপনি তো জানেন বাংলাদেশে আপনি কোনো কিছু তৈরি করতে যাবেন, আপনাকে দেখে মানুষ আলটিমেটলি হাসবে। আপনি উপরে উঠেন, আপনাকে সাপোর্ট করবে, এরকম আশা করাটা বোকামি। বাংলাদেশের সিচুয়েশনে আপনি কিছু করবেন, আপনাকে দেখে অনেক মানুষ হাসবে। ওই হাসিটা দেখে, মানুষ হাসতেছে আপনাকে, তাদেরকে দেখে যদি আপনি থেমে যান, তাহলে কিন্তু আপনার দ্বারা কিন্তু সামনে এগোনো সম্ভব নয়। তো আমি কিন্তু ডোন্ট কেয়ার, একদম এই ধরনের উপহাসগুলোকে কখনো গ্রহণ করিনি। অনেক মানুষ হাসতেছে, আমি দেখতেছি, কিন্তু আমি স্টিল কন্টেন্ট তৈরি করেছি। কারণ তারা হাসবে, আর দিন শেষে আমার সাথে কিন্তু একটা কন্টেন্ট যাবে, আমার ভিডিও থেকে ইনকাম হবে। কিন্তু তাদের সাথে কিছু যাচ্ছে না। তারা হয়তো ঘুরতে এসেছে, তারা হাসতেছে, আমাকে নিয়ে হয়তো উপহাস করতেছে, আমার কিচ্ছু যায় আসে না। আমি তাদেরকে চিনি না, তারাও কিন্তু আমাকে চিনে না। এখন আমি যদি মনের ভিতরে গ্রহণ করে ফেলি যে তারা আমাকে ছোট করে হাসতেছে, উপহাস করতেছে, তাহলে কিন্তু আমার দ্বারা কিন্তু আর কন্টেন্ট মেকিং হবে না। এভাবে কয়েকদিন আমি বিভিন্ন পাবলিক প্লেসে, পার্কে, তারপর ইভেন
রোডের মধ্যে, একদম মেইন রোডের মধ্যেও কিন্তু আমি ব্লগ করেছিলাম। কেন করেছিলাম? যাতে আমার ইনারশা মানে জড়তাটা আমার দূর হয়ে যায়, এবং ফাইনালি কিন্তু আমি সফলতা পেয়েছি। এভাবে কন্টিনিউ পাবলিক প্লেসে, আমার মনে আছে চট্টগ্রাম চিড়িয়াখানা যেটা আছে সেখানে কিন্তু আমি একদিন শুক্রবারে গিয়ে আমি ব্লগ করা শুরু করি। অনেক মানুষ আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে, প্রচুর ক্রাউড ছিল। কিন্তু আমার লক্ষ্য ছিল যে আমার যে কোনোভাবে আমার জড়তাটা দূর করতে হবে। মানুষ কি বলবে? আশেপাশে মানুষ আমার দিকে তাকিয়ে আছে, তারা হাসতেছে, এই বিষয়গুলোকে আমি গ্রহণ করব না। এরকম একটা প্রতিজ্ঞা আমি নিজের মধ্যে কিন্তু আমি এঁকেছিলাম, এবং ফাইনালি আমি কিন্তু সফলতা পেয়েছি। আপনাকে দেখে অনেক মানুষ হাসবে, আপনার তাকানোর দরকার নেই। আপনি আপনার কাজটা করে যাবেন, আপনার কাজটা করে যাবেন। আপনার মূল্যায়ন একটা সময় কিন্তু, আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, আপনি যদি পরিশ্রম করেন, আপনার সেটার মূল্যায়ন পাবেন। সেটার মূল্যায়ন কিন্তু আমি পেয়েছি। দিন শেষে আমি একটা কন্টেন্ট বাসায় নিয়ে আসলাম। সেই কন্টেন্টটা একটা সময় অনেক মানুষ ইউটিউবে পছন্দ করছে। হয়তো আমি ভিডিওটা শ্যুট করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম, অনেক মানুষ আমাকে দেখে হাসছে, হয়তো আমার কস্টিউম দেখে হাসছে, হয়তো আমার কথা বলার দেখে হাসতেছে, হয়তো আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতেছিলাম তখন সেটা দেখে হাসতেছে। এক একজনের এক একটা কারণ থাকতে পারে হাসির পেছনে। তো এগুলোকে কিন্তু উপেক্ষা করতে হবে, প্রতিনিয়ত স্টাডি করতে হবে, প্রতিনিয়ত স্টাডি করতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে। আপনার যে স্ক্রিপ্টটা সেটা আয়নার সামনে দাঁড়িয়ে বারবার প্র্যাকটিস করবেন। একটা ভিডিওকে কয়েকবার শ্যুট করবেন, যতক্ষণ না পর্যন্ত ভুল হচ্ছে আপনি প্র্যাকটিস করতে থাকবেন, ভিডিওটা রিশ্যুট করতে থাকবেন। দেখবেন একটা সময় কিন্তু আপনি সেই ভিডিওটাকে সঠিকভাবে তৈরি করতে পারছেন। প্রয়োজনে প্রথম দিকে হয়তো আপনি স্ক্রিপ্টটা মাঝে মাঝে একটু দেখবেন, কয়েকটা পয়েন্ট লিখে রাখতে পারেন প্রথম দিকে। প্র্যাকটিস করতে থাকেন, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেন প্রতিনিয়ত। দেখবেন একটা সময় কিন্তু আপনার জড়তা দূর হয়ে গেছে। মাঝে মাঝে লাইভ করেন, লাইভে এসে কথা বলেন অডিয়েন্সের সাথে। যত বেশি আপনার অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট হবে, তত বেশি কিন্তু আপনার জড়তা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমি সবচেয়ে বেশি উপকার পেয়েছি পাবলিক প্লেসে গিয়ে। যখন আমি ভিডিও শ্যুট করলাম তখন দেখলাম যে আমার সবচেয়ে বেশি উপকার হয়েছে, মানে জড়তাটা একদম কেটে গেছে। অনেক মানুষ হাসবে আপনাকে, কারণ এটা বাংলাদেশ, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনাকে কিন্তু কেউ উপরে উঠতে দিবে না, আপনাকে নিজের জায়গা, নিজের অবস্থান নিজেকে তৈরি করতে হবে। তো এভাবে কিন্তু আপনি জড়তা দূর করে, ক্যামেরার ভীতিটা দূর করে আপনি ইউটিউবে সফলতা পাবেন, এমনকি আপনি অনর্গল কথা বলতে পারবেন ক্যামেরার সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।